গতকালকে তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হইলেন। খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমান সাহেব যে বিএনপির চেয়ারম্যান হবেন বা বিএনপির প্রধান হবেন সেইটা মোটামুটি আমরা জানতামই। তবু তিনি হইলেন এবং এটার মধ্যে একটা আনুষ্ঠানিকতা ছিল। তো বিএনপির চেয়ারম্যান হওয়ার পরে মানে তারেক রহমান সাহেব বিএনপির দলীয় প্রধান আনুষ্ঠানিকভাবে হওয়ার পরে একটা বিষয় মাথায় আসলো। সেটা হচ্ছে একটু আমাদের গত এক বছরের যে সংস্কার বিষয়ক আলাপ আলোচনা তার ধারাবাহিকতায়। দেখেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের যে সংস্কারগুলো সেখানে একটা প্রধান সংস্কার ছিল যে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকারের প্রধান হইতে পারবেন না, মানে প্রধানমন্ত্রীও হইতে পারবেন না এবং দলীয় প্রধান একই ব্যক্তি হইতে পারবেন না। তো বিএনপি স্বাভাবিকভাবেই এই যে সংস্কার প্রস্তাব এখানে একটা নোট অফ ডিসেন্ট দিছে এবং জিনিসটা সমাধান হয় নাই, সেইভাবেই আলাপ আলোচনা হয়েছে। ফাইনালি আপনারা জানেন যে বিএনপির এই নোট অফ ডিসেন্ট সহই একটা রাজনৈতিক প্রক্রিয়ায় বা আমরা বলতে পারি যে একটা অদ্ভুত রকমের একটা গণভোট প্রক্রিয়ায় ফাইনালি জিনিসটা প্রসিড হয়েছে এবং ফাইনালি এই বিএনপির নোট অফ ডিসেন্ট সহই একটা গণভোট হবে। অর্থাৎ গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে বিএনপির নোট অফ ডিসেন্ট ইত্যাদির বাইরে গিয়েই এই যে 48টা সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাবনা সেগুলো আগামী সরকারকে আলাপ আলোচনার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে গতকালকে বা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য দেখলাম। সেটা হচ্ছে যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে সংস্কার বিষয়ক যেসব আলাপ আলোচনা এবং বিএনপির যে সংস্কার চিন্তাধারা সেখান থেকে আসলে গণভোটে বিএনপির যে সাপোর্টাররা বা বিএনপির যে ভোটাররা তাদের হ্যাঁ ভোটের বাইরে না ভোট দেওয়ার সুযোগ নাই। মানে বিএনপি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গণভোট আলাপটা যখন আসলো এবং গণভোট যখন প্রফেসর ইউনূস একটা ক্রিটিক্যাল প্রক্রিয়া জিনিসটাকে প্রসিড করলেন, তখন বিএনপির মধ্যে একটা নাময় একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল এবং বিএনপির সমর্থকেরা আমরা জানি যে তারা এক ধরনের নায়ের মধ্যেই যাবেন। ফাইনালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা থেকে বের হইয়া এক ধরনের হ্যাঁ ভোটের দিকে তিনি গেলেন এবং বিএনপিকে বলার চেষ্টা করলেন, বিএনপির সমর্থকদেরকে, যে আপনারা না ভোট দিয়েন না, হ্যাঁ ভোট দিয়েন। তো ফাইনালি খেয়াল করেন যে বিএনপির সমর্থকেরা এবং ফাইনালি দেশের ভোটাররা যদি হ্যাঁ ভোট দেয় এবং বিএনপি যদি সেটাকে চায়, তাইলে ফাইনালি কী হবে? ফাইনালি হচ্ছে যে গত এক বছর ধরে ঐক্যমত্য সংস্কার কমিশন, আলী রিয়াজের ঐক্যমত্য সংস্কার কমিশন যেসব আলাপ আলোচনা করছে এবং যেই সংস্কার প্রস্তাবগুলো তারা আনছে, সংবিধান সংস্কারের যে উপরে যে গণভোটটা হবে সেটা আসলে বিএনপিকে মাইনে নিতে হচ্ছে। তো এখন একটা মানে ধোঁয়াশা এখানে আছে, সেটা নিয়ে আমি তখনও আলাপ করছিলাম, যে কারণে আমি গণভোটের পক্ষে ছিলাম। সেটা হচ্ছে যে এই সংস্কার প্রস্তাবগুলা যদি হ্যাঁ ভোটে যায় এবং সংসদে একটা নির্ধারিত সময় আছে যে এই সময়গুলোর মধ্যে জিনিসটা বাস্তবায়ন করতে হবে, যদি সেটা বাস্তবায়ন না হয় তাহলে সেটা অটো বাস্তবায়ন হয়ে যাবে, মনে নেই 300 দিন বা সামথিং এরকম একটা সময়কাল। তো এটার মধ্যে গণভোটের যে প্রক্রিয়া সেখানে আসলে কি ফাইনালি নির্ধারণ করা হয়েছে সেটা আমি বুঝি নাই। আমি যতদূর বুঝছি যে এই জিনিসগুলো গণভোটে জেতার পরেও মানে পাবলিকের ম্যান্ডেট থাকার পরেও বিএনপিকে আসলে এগুলো আলোচনা করার সুযোগ আছে এবং বিএনপি যদি সংসদের মধ্যে এই যে গণভোট হবে যে সংস্কার প্রস্তাবগুলোর উপরে সেগুলোর পক্ষে বিপক্ষে কইরা বিএনপি যদি জিনিসটাকে ঠেকাইতে পারে তাইলে বিএনপি এটা ফালাই দিতে পারে। মানে সংসদের মধ্যে যে সংখ্যাগরিষ্ঠতা, সেই সংখ্যাগরিষ্ঠতা 51% যদি কোনো সংস্কার প্রস্তাবে আসে যে সংস্কার প্রস্তাবটা রাখা হবে না, বিএনপি সেটা মানে সেটা ফালাই দিতে পারবে এবং তার যে নিজের যে সংস্কার সেটা সে বাস্তবায়ন করতে পারবে। সেক্ষেত্রে আপনাদের মনে আছে যে তবুও বিএনপির লোকেরা এতে খুশি ছিল না, সন্তুষ্ট ছিল না। তার কারণ হচ্ছে যে একটা জিনিস পাবলিকের গণভোটের মাধ্যমে সংসদে যাওয়ার পরে কোনো সরকার যদি বা সংসদের সংখ্যাগরিষ্ঠ দল যদি সেইটাকে পাবলিকের ম্যান্ডেটের বাইরে গিয়ে নিজেরা জনপ্রতিনিধি আকারে জিনিসটাকে ভোট দিয়ে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিনিসটা যদি বাদ দেয়, সেইটা সেই দলের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করবে। মানে বিএনপির কে লোকেরা প্রশ্ন করবে যে আমরা তো গণভোট দিয়ে হ্যাঁ বলছিলাম এবং ফাইনালি তোমরা ক্ষমতায় গেছো, তোমরা এখন মানে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা দিয়া 51% দিয়ে তোমরা সেটা ফালাই দিচ্ছ। ফলে বিএনপি আসলে এই পাবলিকের যে সমালোচনা এটা নিতে চায় না। এবার আপনি প্যাচটা খেয়াল করেন,
বিএনপির এই মুহূর্তের যে বাস্তবতা, যে তারেক রহমান সাহেব দলের প্রধান হবেন, আমি জাস্ট এই একটা সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করতেছি, সরকার প্রধান হবেন তিনি এবং তিনি এখন দলের প্রধান আছেন, এই যে একটা বাস্তবতা, এই বাস্তবতা তাইলে কিভাবে সমাধান হবে? বিএনপির মহাসচিব বলতেছেন গণভোটে আপনারা হ্যাঁ দেন, পাবলিক হ্যাঁ দিবে, বিএনপির লোকেরা হ্যাঁ দিবে, দেশের মানুষ হ্যাঁ দিবে, গণভোট হবে। গণভোট হওয়ার পরে সেটা সংসদে যাওয়ার পরে তখন কি তারেক রহমান সাহেবের আদৌ সাধ্য আছে যে তিনি সেটাকে বাদ করবেন, যে আমি দলীয় প্রধান থাকব এবং মানে সরকার প্রধান থাকব এবং আমি সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা দিয়া সেটা বাস্তবায়ন করব? যদি তিনি সেটা করেন, স্বাভাবিকভাবে সেটা সমালোচনার তৈরি করবে এবং তার যে গুড জেস্টার ইত্যাদি সেটার উপর একটা আঘাত তৈরি হবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বিএনপি আসলে এই যে মানে ঝামেলাটা, মানে আলী রিয়াজের সংস্কার কমিশনের সঙ্গে তার যে ঝামেলাটা, এটা আসলে মিটমাট হয় নাই। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে অবশ্যই কোনো দলের প্রধান এবং সরকার প্রধান এক হওয়া উচিত না। আমি এই সংস্কারের পক্ষে অনেক আগে থেকেই কথা বলছি। ফলে বিএনপি যদি মনে করে যে তারা গণভোটে হ্যাঁ দিবে, পরবর্তীতে গিয়ে জিনিসটাকে কাট আপ করবে, বাদ দিবে, তাইলে পরবর্তীতে তারা অনেক ধরনের সমালোচনার শিকার হবে। ফলে বিএনপির সামনে আসলে কোনো রাস্তা নাই। তারেক রহমান সাহেবের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, তিনি বাংলাদেশে আসার পরে তার যে গুড জেস্টার, তার যেই জেন্টলম্যান মানে ভাবভঙ্গি, গতকালকে তিনি হাইটা অফিসে গেলেন, বিভিন্ন লোকজনের সঙ্গে নানা ধরনের আলাপ আলোচনা করতেছেন, শত্রুর সঙ্গে বসে ভাত খাচ্ছেন, এরকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা গুড জেস্টার মেক করে। কিন্তু আলটিমেট বিচারে আপনি খেয়াল করেন যে এই গুড জেস্টারের দৌড় হচ্ছে ততটুকু পর্যন্ত যে ফাইনালি আপনি যখন সংসদে যাবেন, সংসদে যায়া একটা পাবলিকের গণভোটকে আপনার না করতে হবে। আমি তারেক রহমান সাহেবের তো এই সমালোচনা করবই, কারণ তারেক রহমানের সমালোচনা যদি শুধু মাহমুদুর রহমানরা করেন আর কেউ না করেন, সেটা তারেক রহমানের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। ফলে বিএনপির বা তারেক রহমানের সমালোচনা আমি করব এবং আমি সিরিয়াসলি বলবো যে তারেক রহমান সাহেবের এই বিষয়টা সমাধান করা উচিত। বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি আসলে এই পরিবার, এই যে ব্যক্তি, এটার বাইরে যাইতে পারে না। ধরেন এখন তারেক রহমান সাহেব যদি চান যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি দলীয় প্রধান বানাবেন, তিনি কি তা পারবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যতগুলা এনটি বিএনপি আছে, বিএনপির মধ্যে যতগুলো এনটি পার্টি আছে বা কমিউনিটি দল আছে, তারা তো মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে লেগে যাবে। আবার ধরেন আরেকজনকে বানাইলো, তখন আবার অন্যান্য গ্রুপটা লেগে যাবে। ফলে এই যে একটা কামড়াকামড়ি, এই কামড়াকামড়ির কারণে আমাদের দেশে কখনোই কোনো দলে দলীয় গণতন্ত্র যেই জিনিসটা, সেটা আসলে বাস্তবায়ন হয় না এবং এইটাই আমাদের সবচেয়ে বড় হতাশার জায়গা এবং দুঃখের জায়গা। এখন আপনি যদি প্রশ্ন করেন যে এই যে জেন্টলম্যান অ্যাক্ট, এই যে তারেক রহমান সাহেবের এই যে জেন্টলম্যান, এই জেন্টলম্যান কি শুধু তারেক রহমানই এটা দিয়ে মানে কিছু করতে পারবে? আর কেউ জেন্টলম্যান হইলে তার এই দেশে রাজনীতি করার সুযোগ নাই? এটা একটা অনেক বড় প্রশ্ন। ধরেন আপনি বা ধরেন আমি কেন বিএনপির রাজনীতিতে যুক্ত হব? ধরেন আমি বিএনপির রাজনীতিতে যুক্ত হইলাম, এখন বিএনপির রাজনীতি তো আমার একটা রাস্তা লাগবে যে আমি বিএনপির রাজনীতিতে এইভাবে আগাইয়া আমি একটা জায়গায় যাইতে পারি। আমি জাস্ট এক্সাম্পল বললাম। দেশে অনেক পটেনশিয়াল ব্যক্তিত্ব আছেন যারা নিজস্ব ক্যারিশমা, নিজস্ব প্রস্তাবনা, নিজস্ব পলিসি, নিজস্ব চিন্তা ভাবনা এবং নিজের একটা ফ্যান বেজ, নিজের জনপ্রিয়তা তৈরি কইরা নানাভাবে বিএনপির মধ্যে ঢুইকায় অনেক দূর যাওয়ার সম্ভাবনা রাখে। কিন্তু বিএনপির মধ্যে আপনি বড় হইতে পারবেন না, বা বড় যদি হন তাহলে শেষ পর্যন্ত আপনার তারেক রহমানকে বা এই একটা জিনিসকে কেন্দ্র করে আপনার আগাইতে হবে, আপনার সামনে আর কোনো রাস্তা নাই। ফলে এই যে জেন্টলম্যান তারেক রহমানের যে ভঙ্গি, এটা আসলে খেয়াল করেন, এটা কিন্তু আর কোথাও কাজ করতেছে না, শুধু তারেক রহমানের মধ্যে কাজ করতেছে। এই যে একটা দলীয় গণতন্ত্র বিকশিত না হওয়ার যেই সমস্যা, এইটা আমাদের দেশে টোটাল গণতন্ত্রের জন্য অনেক বড় একটা ঝুঁকির জায়গা। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিএনপি অবশ্যই তারেক রহমানকে ডিজার্ভ করে চেয়ারম্যান হিসাবে, দলীয় প্রধান হিসাবে, কিন্তু একই সঙ্গে মাথায় রাখতে হবে যে এইটা আসলে গণতন্ত্রের বাস্তব অবস্থা না। এখন আপনি একজন নতুন নেতা তো আপনার দেশে আর তৈরি হবে না, একজন নতুন নেতা বিএনপিতে যুক্ত হবে না যে মনে করে যে সে বাংলাদেশে অনেক বড় নেতা হতে চায়। এখন শেষ পর্যন্ত বিএনপির এত দ্বন্দ্ব, ইন্টারনাল এত দ্বন্দ্ব, এগুলো পার হয়ে আপনি আসলে সেই জায়গায় যাইতে পারবেন না।
এবং আপনি খেয়াল করেন যে বিএনপির এই মুহূর্তে যে রাজনীতিটা সেগুলো বেসিক্যালি নিজেদের কামড়াকামড়ি। এই দল ওই দলরে দেখতে পারে না, এই লোক ওই লোকরে দেখতে পারে না, এই লোক তারেক রহমানের কাছের, এই লোক তারেক রহমানের দূরের, এই লোকের ইসলামী সম্ভাবনা। ধরেন এই যে মাহাদি আমিন নামের যে লোকটা, এই লোককে কি আমরা গত 15 বছরে কোথাও দেখছি? দেখি নাই তো। এখন এই লোক মানে তারেক রহমানের সঙ্গে হয়তো লন্ডনে খুব আড্ডা দিতেন, আমরা জানি না, বিরাট বড় নেতা হয়ে গেছে, নির্বাচনী মানে মুখপাত্র। এখন এইটা কয়জন বরদাস্ত করতে পারতেছে না। আবার তিনি যে এটা হয়েছেন, তিনি যে কার মাধ্যমে হয়েছেন এটাও আপনি ক্লিয়ার না। তার কি এমন কোনো ক্যারিশমা আমরা দেখছি যে এটা আমরা বলতে পারি যে এটা তার ট্যালেন্ট বা তিনি আসলে এই যোগ্যতাটা প্রমাণ করছেন? তা কিন্তু না। ফলে দেখেন একটা মানে অদ্ভুত একটা বাস্তবতার মধ্যে আসলে বিএনপির যে দলীয় গণতন্ত্র সেইটা। আমি যেটা বলতে চাই এবং বিএনপিকে সতর্ক করতে চাই, এইটা বিএনপিকে কোনো না কোনো দিন খাবে। এখন আপনার মনে হইতে পারে যে এক তারেক রহমানের একটা সুপ্রিম লিডারশিপ দিয়ে আপনি পুরো দেশটাকে কবজা করে ফেলতে পারবেন, এটা এই মুহূর্তে নির্বাচনী বাস্তবতায় সামনে রেখে আপনি ভাবতে পারেন, কিন্তু এটি তো শেষ দিন না। মানে নির্বাচনের 2 মাস পরের যেই দিন আর আজকের দিনটা তো তা না। মানে নির্বাচনের 2 মাস 3 মাস পরে যখন সংসদে এই গণভোট নিয়ে আলাপ আলোচনা শুরু হবে এবং যখন এই প্রশ্নটা সামনে আসবে, তখন কি বিরোধী দল বলেন বা গণমাধ্যম বলেন, আমাদের এই ফেসবুকের লেখকেরা বলেন, তারা কি এগুলো নিয়ে কথা বলবে না? বলবে তো। ফলে বিএনপির যেই আলটিমেট যে দলীয় গণতন্ত্র সেইটা শক্তিশালী করা উচিত এবং বিএনপির যে নিজস্ব কামড়াকামড়ি, এই কামড়াকামড়ির ঊর্ধ্বে একটা ট্যালেন্ট বেস একটা রাজনীতি তাদের নির্মাণ করা উচিত। যদি তারা বাংলাদেশকে আদলেও মানে আসলেও পরিবর্তন করতে চায়, বাংলাদেশের রাজনীতির আদল চেঞ্জ করতে চায়, তাইলে তাদের আসলে এর বাইরে আর কোনো রাস্তা নাই। বাংলাদেশে 5 আগস্টের পতন একটা অনেক বড় ইশারা, এটা বিএনপি নিজেও বারবার বলে। কিন্তু বিএনপি যদি বারবার জাস্ট বলে কিন্তু এটা থেকে শিক্ষা না নেয়, পরবর্তীতে বিএনপি এটার কারণে পস্তাবে। আমি মনে করি যে বিএনপির এখনও সুযোগ আছে যে দলীয় প্রধান কে হবে বা কে না হবে, কার হওয়াটা সবচেয়ে বেশি যৌক্তিক নির্বাচনী বাস্তবতার বাইরে লম্বা হিসাবে, সেটা বিএনপির ভাইবে দেখা উচিত। এবং বিএনপির যে সাপোর্টাররা বা দলের ভিতরে যারা আছেন, সাপোর্টারদের বাইরে দলের ভিতরে যারা আছেন, যারা কমিটিগুলোতে আছেন, তাদেরও আসলে এই কামড়াকামড়ির ঊর্ধ্বে আরও নেতাদেরকে তাদের মাইনে নেওয়া উচিত।